গল্পটি পুরোটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমার স্বামী একজন ডাক্তার ছিলেন এবং তিনি ফর্সা হওয়ার জন্য আমাকে প্রতিদিন ইঞ্জেকশন দিতেন, যার জন্য আমার পেটে প্রচুর ব্যথা হতো। এক রাতে আমি ইঞ্জেকশনটা পাল্টে দিই এবং ঘুমানোর ভান করি। তারপর সেই রাতে স্বামী আমার সঙ্গে যা করেছে কোনো শত্রুও তা করতে পারবে না, কারণ আমার সঙ্গে আমার স্বামী কাকা ও কাকিমার ছেলে অনিশ যখন আমেরিকা থেকে ডাক্তারি পড়ে আসেন তখন পুরো পরিবার অনেক আনন্দে ভরে ওঠে। প্রতিটি পার্টিতে এবং প্রতি বিয়েতে শুধু শান্তি আন্টির ছেলের কথাই বলা হতো। প্রত্যেক মহিলাই চেয়েছিলেন অনিশ তার মেয়েকে পছন্দ করুক এবং প্রতিটি মেয়েই ডক্টর অনিশকে বিয়ে করতে চেয়েছিল। অনিশ ফিরে আসার পর থেকেই আশেপাশের মেয়েরা নিয়মিত পার্লারে যেতে শুরু করে। প্রতি সপ্তাহে পার্লার যাওয়া তাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। অনিশ এখানে শুধু ডাক্তারি পড়েই আসেনি, সে এখানে এসে একটি বড় ক্লিনিকও খুলেছে এবং তিনি ক্লিনিকে কাজ শুরু করেছেন। এখানে তিনি কত টাকা উপার্জন করতে পারবেন তা অনুমান করা খুব সহজ ছিল। আমি আমাদের পরিবারের একমাত্র মেয়ে ছিলাম যে অনিশকে বিয়ে করার স্বপ্ন দেখিনি, কারণ আমি তার প্রতি আগ্রহী ছিলাম না। আমি জানতাম সে কখনোই আমার হতে পারবে না, সে আমার কথাও ভাববে না, কারণ আমি কালো মেয়ে ছিলাম। আমার চোখ সুন্দর ছিল, আমি লম্বাও ছিলাম, কিন্তু কালো রং আমার সৌন্দর্য কেড়ে নিয়েছিল। কেন সে অন্যান্য পরিবারের ফর্সা মেয়েদের ছেড়ে আমাকে বিয়ে করবে? যা সম্ভব ছিল না তা ভেবে আমি নিজেকে ব্যস্ত করতে চাইনি। অন্যান্য পরিবারের মেয়েরা আমার চেয়ে বেশি শিক্ষিত ছিল, তারা ধনীও ছিল। আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ছিলাম, আমরা গরিব ছিলাম না, কিন্তু অন্যদের তুলনায় আমাদের টাকা ছিল একটু কম। একদিন আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মনে হয় যে আমার রক্তচাপ কমে গেছে। তখন আমি আমার মাকে বলি যে আমি অসুস্থ, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার মা আমাকে অনিশের ক্লিনিকে নিয়ে যান। আমি মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি খুব ভালো করেই জানো যে এই ক্লিনিকের ফি খুব বেশি। আমার মা বললেন, আমি টাকাটা নিয়ে এসেছি। মা আরও বললেন, আমার একটাই উদ্দেশ্য, এই অজুহাতে যদি অনিশ তোমার দিকে তাকায়, হয়তো তোমাকে তার পছন্দও হয়ে যেতে পারে। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি অনেক দূর পর্যন্ত চিন্তা করে ফেলেছেন, আর আমি বেশি কিছু ভাবলাম না। আমি মাকে বলেছিলাম যে আমরা অন্য ক্লিনিকে যাই, কিন্তু মা তার সিদ্ধান্তে স্থির ছিলেন যে এখান থেকে রক্তচাপ পরীক্ষা করাবে। আমরা যখন ভেতরে গেলাম তখন আমার মা নিজেকে পরিচয় দিলেন যে তিনি অনিশের বাবার বন্ধুর স্ত্রী। কথা শুনে অনিশের মনে পড়ল, আর তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি, আমার স্মৃতিশক্তি খুব ভালো। তখন আমার মা আমাকে পরিচয় করিয়ে দেন যে এই আমার মেয়ে, আর সে ভালো নেই। অনিশ আমার দিকে তাকালেন এবং তারপর আমার রক্তচাপ পরীক্ষা করতে শুরু করলেন। কিন্তু অফিসে প্রবেশের আগে তার সহকারী আমার রক্তচাপ ও ওজন পরীক্ষা করেছিলেন এবং আমাকে একটি স্লিপও দিয়েছিলেন যাতে আমার রক্তচাপের রেকর্ড ছিল। কিন্তু আমি ভাবছিলাম, কেন অনিশ আবার আমার রক্তচাপ পরীক্ষা শুরু করেছে? তিনি আমার চোখের দিকে তাকালেন এবং আমাদের দুজনেরই একে অপরের চোখে চোখ পড়ে যায়। তিনি আমাকে বলেছিলেন যে আপনার রক্তচাপ কম, তাই তিনি আমাকে ওষুধ দিয়েছিলেন, আর আমার মায়ের সাথে একটু কথাও বললেন। তারপর সেখান থেকে আমরা ফিরে আসি। কিন্তু অনিশের চোখ আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। তার চোখে অদ্ভুত কিছু ছিল যা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু দুদিন পরে যখন অনিশ সম্পর্ক নিয়ে আমার কাছে আসে তখন আমি হতবাক হয়ে যাই। আমি বিস্মিত এবং খুশি হই। তিনি আমার দিকে তাকান এবং আমাকে পছন্দও করেন, এমনকি বিয়ের কথাও বলেছিলেন। আমার দিকে তাকান এবং আমাকে পছন্দ করেন। আমার মা আমাকে বলেছিলেন যে তিনি বিদেশে ঘুরে এসেছেন। এখানকার লোকেদের মতো তিনি সৌন্দর্যের পূজারী ছিলেন না। অনিশ বলে, আসলে আপনি খুব সুন্দরী, কেবল রং শ্যামলা, কালো নয়। আমি ভাবলাম তিনি একজন স্মার্ট মানুষ, তিনি নিশ্চয়ই আমার মধ্যে বিশেষ কিছু লক্ষ্য করেছেন, তাই তিনি হয়তো এমন বলছেন। অনিশের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। ছেলেদের বাড়িতে এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনিশ নিজের জন্য কী ধরনের মেয়েকে বেছে নিয়েছে তা নিয়ে সর্বত্র আলোচনা হতে থাকে, যে তিনি কেন এত শিক্ষিত মেয়েদের বাদ দিয়ে একটি সাধারণ ও কম শিক্ষিত মেয়েকে পছন্দ করেছিলেন। পুরো পরিবারের কেউই এটা পছন্দ করেনি, সবাই খুব খারাপ মেজাজে ছিল, কিন্তু আমাদের বাড়িতে আনন্দের ঢেউ ছিল। অনিশের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আমার পরিবারও খুশি ছিল এবং আমিও খুব খুশি ছিলাম, কারণ অনিশ আমাকে মেসেজ করেছিল যে
সে প্রথম দেখাতেই আমার প্রেমে পড়ে যায়। সে আমার চোখ খুব পছন্দ করে। সে আমার মতো একটি মেয়েকে খুঁজছিল। আমি আমার মায়ের কথা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে সে বাইরে থেকে এসেছে এবং বাইরের লোকেরা মেয়েদের মধ্যে বিশেষ গুণ লক্ষ্য করে, তারা সৌন্দর্য দেখে না। তাই এই নিয়ে আমার মাথায় আর কোনো চিন্তা ছিল না। যখন বিয়ের প্রস্তুতি শুরু হয় তখন অনিশের মা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আমাদের কাছ থেকে কিছু চান না। ভগবান অনিশকে সব কিছু দিয়েছেন, তাই অনিশ নিজেই সব কিছু করবে। এমনকি আমার বিয়ের পোশাকও অনিশ পাঠিয়েছিল। সেগুলো ছিল একাধিক ডিজাইনার পোশাক। আমার বিয়ের পোশাক লক্ষ লক্ষ টাকায় তৈরি করা হয়েছিল এবং গয়নার নামে বেশ কয়েক ভরি সোনা দেওয়া হয়েছিল। স্বজনদের মনের ভিতর আগুন জ্বলছিল। সবাই মনে করেছিল বোধহয় অনিশের বুদ্ধি হারিয়ে গেছে, যে কিছু না ভেবেই আমাকে বিয়ের জন্য বেছে নিয়েছে। আমার মাও আত্মীয়দের মনে আগুন লাগানোর জন্য কোনো প্রচেষ্টাই ছাড়েনি এবং বিয়ের আগের রাতেই সমস্ত জামাকাপড় সংগ্রহ করেছিলেন এবং সমস্ত পোশাক আত্মীয়দেরও দেখিয়েছিলেন। এমন কিছু আত্মীয় স্বজন তো মাকে জিজ্ঞেস করে, তুমি এই ছেলেকে কি জাদু করেছো যে কিছুই দেখতে পায় না? অনিশের সঙ্গে আমার সম্পর্ক কেউ মেনে নিতে পারছিল না। আর এভাবেই আমাদের বিয়ের দিনও চলে এলো। আমি অনিশের সাথে 7 পাকে বাঁধা পড়লাম। আমাদের বিয়ে হলো। তারপর আমি অনিশের সঙ্গে কনের জন্য যে মঞ্চে সাজানো হয়েছিল সেখানে বসলাম। হঠাৎ অনিশের কাকার মেয়ে মঞ্চে এসে এমন কথা বলল যে আমার চোখ থেকে জল পড়তে শুরু করলো। সে আমাকে নিয়ে ঠাট্টা করছিল এবং সেই সঙ্গে তিনি অনিশকে বলেছিলেন যে তোমার পছন্দের কি হয়েছে? তুমি এত ক্লাসি ছিলে, হঠাৎ তোমার পছন্দ খারাপ হয়ে গেল কিভাবে? অনিশ তাকে কয়েকটি কথা বলল এবং সে মঞ্চ থেকে নেমে গেল। কিন্তু আমার দিনটা নষ্ট হয়ে গেল। আমি মাথা নিচু করে বসেছিলাম, লজ্জায় মাটির দিকে তাকাচ্ছিলাম। ভাবছিলাম এত কিছুর পর আমি কিভাবে অনিশের সামনে গিয়ে দাঁড়াবো। আমি জানতাম সবাই এটাই ভাবছে যে কেন অনিশ আমার মতো একটা কালো মেয়েকে বেছে নিয়েছে। কিন্তু শুধু আমিই জানতাম যে অনিশ প্রথম দেখাতেই আমার প্রেমে পড়ে গিয়েছিল। কনে বিদায়ের সময় হয়ে গিয়েছিল। বিদায়ের পর আমি অনিশের বড় বাড়িতে চলে গিয়েছিলাম। আমি প্রথমবারের মতো তার বাড়িটি দেখে আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনিশের বাড়িটা একটা চমৎকার প্রাসাদের চেয়ে কম ছিল না। বাড়ি দেখে মনে হচ্ছিল যে সে কোটি কোটি টাকা উপার্জন করে। আমি মনে মনে ভাবতে শুরু করলাম যে ডাক্তাররা হয়তো খুব ধনী হয়, তারা গরিবের রক্ত কেড়ে নেয় এবং নিজেদের রাজপ্রাসাদ তৈরি করে। কিন্তু এই রাজপ্রাসাদটি কীভাবে তৈরি হয়েছিল তা আমি অনেক পরে জানতে পেরেছি। আমার শাশুড়ি মানে অনিশের মা আমাকে অনিশের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। কিন্তু অনিশের কাকার মেয়ের কথাগুলো তখনও আমার কানে বেজে যাচ্ছিল এবং আমার ভেতরে আগুন জ্বলছিল। রুমে এসির ঠান্ডা ভাব থাকা সত্ত্বেও আমি আমার মাথায় ব্যথা অনুভব করছিলাম। ঈশ্বর আমার ভাগ্য এত উজ্জ্বলভাবে লিখেছিলেন যে অনিশ আমার জীবনসঙ্গী হয়ে গিয়েছিল। কিন্তু আমার মুখের কালো রং এই আনন্দকে কমিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর অনিশ ঘরে এসে আমার মুখ দেখে বুঝতে পারে যে আমার ভেতরে কি চলছে। কি ব্যাপার রোশনি, তুমি কি এখনও খুশবুর কথা ভাবছো? আমি যখন অনিশের দিকে তাকালাম তখন সে বলল, ভালোবাসা এমনই যে কাছের মানুষ কিছু না কিছু বললেও সব বুঝতে পারা যায়। অনিশের কথা প্রেমে পূর্ণ ছিল এবং আমি আমার সৌভাগ্যে খুশি ছিলাম। সে বলে, চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনার জীবনের এই সমস্যার সমাধান করব। কেউ আপনাকে আপনার রং সম্পর্কে কিছু বলবে না। আজকাল এতগুলো চিকিৎসা রয়েছে যে কয়েকটি ইঞ্জেকশন দিয়ে আপনার রং ফর্সা করা যাবে। আমি তোমার কালো রং ভালোবাসি, কিন্তু আমি তোমার চোখে জল দেখতে পাচ্ছি না। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি গায়ের রং ফর্সা করার ইঞ্জেকশনের মাধ্যমে আপনাকে অন্যান্য মেয়েদের মতো ফর্সা করে দেব। আমি অনিশের দিকে তাকালাম, বললাম, এটা কি করে সম্ভব যে আমার রঙও ফর্সা হবে এবং অন্যান্য মেয়েদের মতো সাদা হয়ে যাব? অনিশ হেসে বলল, এই যুগটা অন্যরকম, এখানে সব কিছুই সম্ভব। যার টাকা আছে সে সব কিছু অর্জন করতে পারে। এমনকি কত লোকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাদের শারীরিক গঠন অবধি পাল্টে দেয়। আপনাকে তো শুধু সাদা রং করতে হবে। অনিশ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে পরের দিন সে আমার চিকিৎসা শুরু করবে। আমি আমার চিন্তার চেয়ে বেশি আনন্দ পেয়েছিলাম যে আমাকে আমার স্বামীর চোখে নিচু রাখতে চেয়েছিল। আমি এখন তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো। অনিশ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছিল এবং আমি তাকে আমার সাথে পেয়ে খুব খুশি হয়েছিলাম। অনিশের সাথে দেখা করে আমার মনেই হয়নি যে তিনি আমেরিকা থেকে এসেছেন। তার মুখে কোনো অহংকার ছিল না, তার কথায় আমেরিকান কোনো বৈশিষ্ট্য ছিল না। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন যিনি আমার প্রেমে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলেন। বিয়ের পরের দিন অনিশ আমাকে বলেছিলেন যে তিনি তার একজন ডাক্তারের সাথে কথা বলেছেন এবং
আমাকে প্রতি রাতে একটি ফর্সা হওয়ার ইঞ্জেকশন দেওয়া হবে এবং আমি 1 সপ্তাহের মধ্যে তার পার্থক্য দেখতে পাবো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। অনিশের কথা শুনে আমি আমার কালো রঙের দিকে এক নজর তাকালাম এবং আমার মুখে হাসি এলো এই ভেবে যে আগামী দিনগুলোতে আমি চাঁদের মতো উজ্জ্বল হতে শুরু করব। অনিশ আস্তে আস্তে আমার কাছে এসে আমাকে তার কোলে জড়িয়ে নিয়েছিল। আমাকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন যেন আমি এই চিকিৎসা সম্পর্কে কাউকে কিছু না বলি, কারণ তিনি চান না মানুষ এই ধরনের বাজে কথা বলে আমার হৃদয়ে আঘাত করুক। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি চিকিৎসার বিষয়ে কাউকে বলবো না এবং অনিশ সেই রাতে আমাকে প্রথম ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং তারপর সকালে যখন চোখ খুললাম তখন আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কেন এই ব্যথা হচ্ছে। এই ব্যথা আমাকে অনেক বিচলিত করছিল। এই ব্যাপারে আমি যখন অনিশকে বললাম, সে বলতে শুরু করলো যে সব কিছুরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং হয়তো ইঞ্জেকশনের কারণেই হচ্ছে। ইঞ্জেকশনের জন্যই ব্যথা পাচ্ছেন। এটা 1 সপ্তাহের ব্যাপার, ব্যথা সহ্য করুন। আমি আপনার জন্য এই সব করেছি যাতে আপনাকে গোপনে চোখের জল না ফেলতে হয়। আপনি ভাবুন যে আপনার যখন সন্তান হবে আপনি এর থেকেও আরও অনেক বেশি ব্যথা পাবেন, তখন কি করবেন? অনিশের কথা শুনে আমি চুপ করে গেলাম। তিনি ঠিকই বলেছেন যে সারা বিশ্বের মানুষের মতো আমাদের সন্তানরাও যদি আমার রং নিয়ে ঠাট্টা করে তাহলে আমি কি করব? বিয়ের পর একজন নারীর একটাই দুর্বলতা থাকে, আর তা হলো তার সন্তান। আর এই সুযোগেই নেন অনিশ। বাচ্চার নামে আমি প্রতিটি ব্যথা সহ্য করতে প্রস্তুত ছিলাম এবং পরের রাতেও যখন অনিশ আমাকে ইঞ্জেকশন দেয়, কিছুক্ষণ পরে আমি গভীর ঘুমিয়ে পড়ি এবং সকালে আবার পেটের ব্যথায় ভুগছিলাম। এই ব্যথা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু আমি এটি সম্পর্কে কাউকে কিছু বলতেও পারছিলাম না, কারণ অনিশ গোপনে এই চিকিৎসা করছিল। আমি সারাদিন পেট ব্যথায় ভুগছিলাম এবং আমার ঘরে দরজা বন্ধ করে শুয়েছিলাম। রাতের পর্যন্ত আমি আমার সব সাহস হারিয়ে ফেলেছিলাম এবং আর কোনো ইঞ্জেকশন আমি নিতে পারিনি। আমি ভেবেছিলাম আমি যদি একদিনের জন্য ইঞ্জেকশন না নিই তবে এটি সম্ভবত খুব বেশি পার্থক্য হবে না, কিন্তু এতে অনিশের কোথাও খারাপ না লেগে যায় এই ভেবে আমি গোপনে ইঞ্জেকশন পাল্টে এনার্জির ইঞ্জেকশন রেখে দিই। অনিশ আমাকে সেই ইঞ্জেকশন দিয়ে দেয় এবং আমি চোখ বন্ধ করে শুয়ে পড়ি। আমাকে দেখে যেন মনে হয় আমি খুব গভীর ঘুমিয়ে পড়েছি। এরপর অনিশ আমার সঙ্গে যা করলো তাতে আমার আত্মা কেঁপে উঠল যে এটা কেউ কোনো শত্রুর সঙ্গে এমনটা করতে পারবে না। আর আমি তো অনিশের স্ত্রী ছিলাম। আমি উঠে বসলাম এবং আমাকে জাগিয়ে থাকতে দেখে অনিশ অবাক হয়ে গেল। আমায় জিজ্ঞেস করলেন, তুমি কি এখনও ঘুমোওনি? আমি ডেকে গিয়ে অনিশকে জিজ্ঞেস করলাম, এই সব কী এবং তুমি আমার সাথে কি করেছো? প্রথমে অনিশ আমাকে উল্টোপাল্টা উত্তর দিতে থাকে, কিন্তু যখন সে বুঝতে পারল যে আমি এত সহজে চুপ করে বসে থাকবো না, তখন সে আমাকে সত্যটা বলল। অনিশের পুরো সত্যটা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম। আর আমি এখন বুঝতে পারলাম কেন অনিশ আমার মতো কালো এবং মধ্যবিত্ত মেয়েকে পছন্দ করেছে, অন্যান্য পরিবারের ফর্সা ও শিক্ষিত মেয়েদের ছেড়ে। তিনি ভেবেছিলেন যে আমি খুব সহজে তার ফাঁদে পড়ে যাব এবং তিনি আমাকে খুব স্বাচ্ছন্দ্যে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু আমি তাদের মধ্যে ছিলাম না যারা এত সহজে চুপ করে থাকবে। আমি তৎক্ষণাৎ চিৎকার করে পুরো বাড়িটা মাথায় তুললাম এবং আমার বাড়িতে ফোন করলাম। অনিশের অনেক চেষ্টা সত্ত্বেও আমি চুপ করে থাকিনি, বরং অনিশের কুৎসিত চেহারা সবার সামনে নিয়ে এসেছি। অনিশের সাথে আমার শাশুড়িও তার অপরাধের সমান অধিকার ছিল, তাই আমার বাবা মা আসার সাথে সাথে তারা কথা বলা বন্ধ করে দেয়। আমার মা বিশ্বাস করতে পারছিলেন না যে অনিশের মতো সহজ সরল মানুষ আমাকে এত ধোঁকা দিতে পারে। বিয়ের 3য় দিনে মায়ের সঙ্গে আমি বাড়ি ফিরলাম। আত্মীয়রা তো কথা বলার জন্য একটি নতুন বিষয় খুঁজে পেয়েছিলেন। সবাই আমাদের ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দিতে আসছিল। সবার মুখে একটাই কথা ছিল, আমাদের তো প্রথম থেকেই ব্যাপারটা গোলমেলে লাগছিল যে অনিশের মতো ছেলে কিভাবে রোশনির মতো কালো মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু আত্মীয় স্বজন অনিশকে ভালো কথা বলে আমাকে খারাপ কথা বলছিল, কারণ অনিশের মা আমার খারাপ চরিত্রের মিথ্যা গল্প বলেছিলেন। আমার খারাপ চরিত্রের কথা সব জায়গায় আলোচিত হচ্ছিল এবং আমি আমার দুর্ভাগ্য নিয়ে চোখের জল ফেলছিলাম। আমি দুর্বল হতে চাইনি, কিন্তু মানুষের কথা আমাকে খুব দুর্বল করে তুলেছিল। অনিশের প্রেমময় কথাগুলো আমার কানে কাচের মতো বাজছিল। অনিশ ও তার মায়েরা নোংরা কথায় আমাকে অনেক আঘাত করত এবং আমি আমার ঘরে বন্ধ হয়ে বসে থাকতাম। আমি মানুষের মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিলাম না। তখন আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছিল
এবং আমাকে উৎসাহিত করেছিল যে আমি যেন চুপ করে বসে না থাকি। অনিশ আমার সাথে যা করেছিল তা সম্পূর্ণ অবৈধ ছিল এবং আমার বন্ধু চেয়েছিল যে আমরা দুজনেই অনিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিই। তার স্বামী একজন আইনজীবী ছিলেন এবং তারা দুজনেই আমাকে সমর্থন করেছিলেন। আমার বন্ধুর কথা শুনে আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলেছিলাম যে আমি অবশ্যই অনিশের মতো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু মা যখনই আমার উদ্দেশ্যের সম্পর্কে জানতে পেরেছিলেন, তিনি স্পষ্টভাবে জানান যে আমাদের মতো সম্মানিত ব্যক্তিরা আদালতে যেতে পারে না, আর এই জন্যই আমাদের মতো মেয়েরা অনিশের মতো মানুষের জন্য সহজ খেলনা বলে প্রমাণিত হয়। আমি রেগে গিয়ে আমার মাকে 2-4 কথা শুনিয়ে দিই। যতদিন আমরা অপরাধের বিরুদ্ধে রুখে না দাঁড়াবো ততদিন তারা আমাদের ওপর জুলুম চালিয়ে যাবে এবং আমি অবশ্যই অন্যায়কারীদের তাদের কথা অন্যায়ের উচিত শিক্ষা দেব। আমি অনিশের বিরুদ্ধে মামলা করব, এটা আমি আমার মাকে স্পষ্ট বলেছিলাম এবং আমার বন্ধু সহায়তায় অনিশের বিরুদ্ধে মামলাও দায়ের করি। অনিশ ও তার মা ভাবতেও পারেনি যে আমার মতো একজন সাধারণ মেয়ে এত বড় পদক্ষেপ নেবে, কারণ এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। সুতরাং খুব শীঘ্রই এটি মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং মানুষেরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। যে কেউই এই মামলার কথা জানতে পেরেছিল তারা সবাই অনিশের ওপর থুতু ফেলতে শুরু করে এবং অনিশ কারো সামনে দাঁড়ানোর যোগ্য ছিল না। আমি আদালতে দাঁড়িয়ে সাহসের সঙ্গে অনিশের কুৎসিত চেহারা সবার সামনে তুলে ধরলাম। অনিশ আমাকে একটা উদ্দেশ্য বিয়ে করেছিল, সেটা হলো শিশু। অনিশ আমেরিকায় এক মডেলকে বিয়ে করেছিলেন এবং তিনি তাকে ভালোবাসতেন, কিন্তু মডেল তার ফিটনেস নষ্ট করতে চাননি এবং অনিশ একটি সন্তান চেয়েছিলেন। আর এই উদ্দেশ্যেই অনিশ আমেরিকা থেকে দেশে এসেছে। তিনি তার প্রথম স্ত্রীর কাছ থেকে একটি সন্তান চেয়েছিলেন, তাই তিনি ইচ্ছাকৃতভাবে আমার মতো দরিদ্র এবং কালো মেয়েকে বিয়ে করেছিলেন। তিনি ভেবেছিলেন তিনি আমাকে যে সুখ দিয়েছেন তা দেখে আমি পাগল হয়ে যাব। তার প্রেমময় কথাগুলো আমাকে পুরোপুরি তার ফাঁদে আটকে রাখবে এবং কখনো তার সত্য খুঁজে বের করার চেষ্টা করব না। কিন্তু যেই রাতে আমি ইঞ্জেকশন পাল্টে ঘুমানোর ভান করলাম, সেই রাতেই সত্যটা আমার কাছে বেরিয়ে এলো। তিনি আসলে আমাকে বাচ্চার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। তিনি তার প্রথম স্ত্রীর কাছ থেকে একটি সন্তান চেয়েছিলেন, কিন্তু সে আমার শরীরকে সেই সন্তানের জন্য ব্যবহার করতে চেয়েছিল। তিনি নিজের এবং তার স্ত্রীর সন্তানের আমার শরীরে তৈরি করতে চেয়েছিলেন, যাতে শিশুটি আমার কাছ থেকে জন্মগ্রহণ করে এবং যখন সেই সন্তানের জন্ম হবে তখন তারা উভয়ই তাকে আমেরিকায় ফিরিয়ে নিয়ে চলে যাবে। আর এইভাবে তার স্ত্রীর মডেলিংয়েও কোনো প্রভাব হবে না বা তাকে অন্য কারো সন্তানও দত্তক নিতে হবে না। যেদিন আমি আমার মায়ের সাথে অনিশের ক্লিনিকে গিয়েছিলাম আমার রক্তচাপ পরীক্ষা করার জন্য, সেদিনই তার মাথায় এলো যে আমি একমাত্র মেয়ে যা তার সন্তানকে নিজের শরীরে লালন পালন করতে পারি। ওই জন্য তিনি বারবার আমার রক্তচাপ পরীক্ষা করতেন এবং আমার খাবারের যত্ন নিতেন। আমাদের দেশের সারোগেসির পদ্ধতি সম্পূর্ণ অবৈধ, তারপরেও আমার স্বামী কিভাবে আমার অনুমতি ছাড়া আমার শরীর ব্যবহার করতে পারে? তিনি প্রতি রাতে ফর্সা হওয়ার ইঞ্জেকশনের নামে আমাকে অজ্ঞান করাতেন এবং তারপরে চেক আপ করতেন। যে রাতে আমি ইঞ্জেকশন পাল্টে দিয়েছিলাম সেই রাতে সে আইভিএফের মাধ্যমে তার শিশুকে আমার শরীরে ইমপ্ল্যান্ট করতে চাচ্ছিল। তার আমেরিকান স্ত্রী তার শরীর নষ্ট করতে চায়নি। তারা দুজনে মিলে একসাথে আমার পুরো জীবন ধ্বংস করতে চেয়েছিল। একবার তারা আমার কাছ থেকে এই সন্তান পেলে অনিশ আমাকে তালাক দিয়ে আমেরিকায় ফিরে যেত এবং সে আর কখনো ফিরে আসতো না, আর আমি সারা জীবন এভাবে ভুগতাম। আমার বন্ধুর স্বামী, যিনি একজন আইনজীবী ছিলেন, তিনি কিছু প্রমাণ সংগ্রহ করেছিলেন এবং অনিশ ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিলেন। তারা দুজনেই প্রতারণামূলকভাবে আমাকে ব্যবহার করেছিল এবং যদি আমি সেই রাতে ইঞ্জেকশনটা পরিবর্তন না করতাম তবে তাদের বাচ্চা আমি নিজের রক্ত মনে করে 9 মাস ধরে নিজের পেটে লালন পালন করতাম এবং তারপরে তারা উভয় তাদের সন্তানের সাথে ফিরে যেত। তাদের দুজনকে সাজা দেওয়া হয়েছিল এবং আমি অনিশকে ডিভোর্স দিয়েছিলাম। এখন আমি একা, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ঈশ্বর আমার জন্য ভালো কিছু রেখেছেন। পরিবারের সবাই অনিশের সত্যতা জানার পর আন্টিকে অনেক খারাপ কথা বলেছিল, যিনি তার ছেলেকে সমর্থন করে আমার জীবন নষ্ট করার চেষ্টা করেছিলেন। একটা জিনিস আমি খুব ভালো করেই জানতাম, যে একজন মানুষের শিক্ষা শুধু তাকে খ্যাতি দিতে পারে না, পিতামাতার লালন পালনও দরকার, যা একটি শিশুকে স্মার্ট এবং পরিষ্কার করে তোলে। আন্টি যদি তার ছেলেকে অনিশকে সঠিক ও ভুলের পার্থক্য বোঝাতে এবং আমাদের জীবন নিয়ে খেলতে বারণ করতেন, তাহলে তিনি সম্ভবত সাহস পেতেন না। আত্মস্বজনের সবাই ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল
যে তাদের মেয়েরা অনিশের ফাঁদে পড়ার থেকে বেঁচে গেছে। মা খুব দুঃখ পেয়েছিলেন যে তার কারণে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ গহনা এবং জামাকাপড় একজন মানুষকে সৌভাগ্য এবং সুখ দিতে পারে না। সুতরাং ধনী এবং শিক্ষিত বর না খোঁজার চেয়ে তাদের মেয়ে নিরাপত্তার জন্য প্রার্থনা করা উচিত। যে কোনো মেয়ে চার দেওয়ালে দুবেলা রুটি আর সম্মানের সুখে বসবাস করতে পারে, কিন্তু খারাপ মানুষের সঙ্গে সে কখনোই সুখী হতে পারে না। আজ আমি নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, যাতে কোনো মেয়ে আর কোনো ছেলের ভুল উদ্দেশ্যের শিকার না হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটিকে একটি লাইক দিবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।